কি গো, কিছু পড়লো তোমার জালে? ওদিকে তো বাজার বসে যাওয়ার সময় হয়ে গেল। বেশি দেরিতে গেলে তো সব বড় বড় মহাজনরা বাজার অধিকার করে নেবে। হ্যাঁ গো, চেষ্টা তো করছি, কিন্তু সেরকম ভালো মাছ আজকে তো পাচ্ছি না। বেশ কয়েকদিন ধরেই আমরা মাছ পাচ্ছি না। 2-3 দিন ধরে তো সংসারে টাকাই আসেনি। কত টাকা আর আমাদের ঘরে জমানো আছে বলো, যে জমানো টাকায় চলবে? তাছাড়া ভাবছি যে ছেলেটার এবার বিয়ে দেব, যদিও বিয়ের বয়স হয়নি এখনো, তার বিয়েটা দেওয়া দরকার। তুমি থামো তো, শুধু বড় বড় স্বপ্ন দেখলে হবে? পয়সা কোথায় আমাদের ওর বিয়ে দেওয়ার? বুঝলে তো, সারাদিন এই মাছ ঘেঁটে ঘেঁটে যেন ঘেন্না ধরে গেছে। সারাদিন শুধু মাছের গন্ধে শরীর যেন আনচান করে। যেদিন পয়সা হবে একটু মুরগির মাংস এনে খাবো। হায় কপাল! হাঁড়ির দিকে তাকিয়ে দেখো, যে ফ্যানে ভাত হচ্ছে সেটাও অনেক কষ্টের। সত্যি তুমি স্বপ্ন দেখতে পারো বটে। না গো, ভেবেছি যদি এই গ্রামে কিছু না হয় তাহলে শহরে যাব। শহরে তো অনেক বড় বড় মানুষেরা থাকে, সেখানে কিছু একটা করবার ব্যবস্থা করব। তোমার কি মাথা খারাপ হলো নাকি? এই বুড়ো বয়সে তুমি শহরে যাবে উপার্জনের জন্য? তার থেকে ভালো এখানেই থাকো। যা করে হোক দুমুঠো খেয়ে আমাদের তো চলে যাচ্ছে। পুরো জীবনটা যখন চলেই গেল, তখন বাকি জীবনটাও চলতে পারবে। হরিপদ বাবুর সাথে সেদিনকে কথা হচ্ছিল, আমাদের ছেলেকে নতুন একটা কোনো কাজ দেওয়ার কথা বলছিল। তাই নাকি? ওনার মতো মানুষ আমাদেরকে কাজ দেবে হঠাৎ করে? কি ব্যাপার? সেটাই তো বুঝতে পারছি না। হয়তো ওপরওয়ালা সুবুদ্ধি দিয়েছেন। যাই হোক, ছাড়ো সেসব কথা। এই যা 2-4টে মাছ উঠেছে, এগুলো নিয়েই বাজারে যেতে হবে। অন্তত রাতের খাবারটুকু তো জোগাড় করবার কথা ভাবতে হবে। তারপর কালকের চিন্তা। তোমার রান্না কত দূর বউ? এই তো ভাত প্রায় শেষের দিকে। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খেতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাই। তবে আজকে আর মান সম্মান থাকবে না। রবিবারের বাজারে সবাই কত মাছ নিয়ে আসবে, আর আমি যাব এইভাবে? রঘু, আজকে মাছ আছে রে। তোকে তো কখন থেকে দেখছি শুধু খালি হাতে বসে আছিস আর মাছই তাড়াচ্ছিস। তোর মাছ কোথায় রে? যেদিন ভাগ্য সাথ দেবে সেদিন পাবেন দাদা, সব পাবেন। ইলিশ, পাবদা সব একদম তাজা এখানে খাওয়াবো এনে। তবে এখন বেশ কিছুদিন একদম জালে মাছ লাগছে না, সেই জন্য এখন শুধু বসে বসে লোকের কাজ দেখতে হচ্ছে। তোর অবস্থা যে কয়েকদিন ধরে খারাপ সেটা আমি বুঝতেই পারছি, আর বুঝতে পারছি বলেই আমার ওদিকে দোকানটা সামলে তোর কাছে এলাম। বলছি, এইভাবে আর কতদিন চলবে তোর? কেন, কি হলো দাদা? কিছু ভুল করেছি নাকি? এক কাজ কর, আজকে বিকেলে আমার বাড়িতে তোর ছেলেকে পাঠিয়ে দে। তোর ছেলের জন্য আমি একটা ভালো কাজ ভেবেছি। বুড়ো বয়সে আর কতদিন রোজগার করে খাওয়াবি তুই? তার থেকে ভালো যে কথাগুলো বলবো সেই কথাগুলো শুনলে তোদের উন্নতি হবে। আপনি যে এত বড় মানুষ হয়ে আমার মতো সাধারণ মানুষের প্রতি দয়া করবেন কোনোদিন ভাবতে পারিনি বাবু। আজকেই আমি ছেলেকে আপনার কাছে পাঠিয়ে দেব। আমি বাড়িতে বউকে গিয়ে বলছি আপনার কৃপা হয়েছে আমাদের উপরে। দোকান খুলে রেখেই বা কি হবে? হ্যাঁ বাবা, বিক্রি বাটা তো আর কিছু হচ্ছে না, তার থেকে বরং বাড়ি যাই। আজকে তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? না, কিছু না। এমনি ঘরে থাকতে ভালো লাগে না। সারাক্ষণ অভাবের কথা ছাড়া আমাদের ঘরে আর কিছু নেই। তোমার বাবার বলছো? তার কাজের কথা গ্রামের সবাই জানে। কিন্তু তুমি তো শিক্ষিত হয়েছো দীপক। তুমি তো তোমার বাবার কষ্টের ভাগ্য ঘোচাতে পারো। তোমার মা বাবা কত কষ্ট করে তোমাকে মানুষ করেছেন। তুমি তো নতুন কিছু করার চেষ্টা করতে পারো। আমি চেষ্টা করি, কিন্তু পারছি না। তাই নিজের ভেতরে চেপে থাকতে থাকতে নিজেরই কেমন যেন ঘৃণা লাগে। মাঝে মাঝে মনে হয় এ গ্রাম ছেড়ে শহরে চলে যাই। এখানে কিছু নেই, শহরে গেলে অন্তত একটু ভালোভাবে থাকতে পারবো। তুমি সৎ, এটাই তো সবচেয়ে বড় গুণ। আমরা তো অনেক দিন ধরেই বিয়ের কথা ভাবছি, তাহলে বিয়েটা করে ফেললেই তো হয়। পাগল হয়েছ নাকি? এখন পয়সা কোথায় যে বিয়ে করব? তার থেকে বরং বাবা বলছিল হরিপদ বাবু আজকে সন্ধেবেলায় আমাকে ওনার বাড়িতে ডেকেছে কিছু একটা কাজ দেওয়ার জন্য। দেখি যদি কিছু পাওয়া যায়। কি বলছো? তিনি তোমাদের সাহায্য করবেন? যার হাত থেকে 1 টাকা নুন গলে না, সে আবার অন্যকে সাহায্য করবে?
দেখো, তুমি যাই করো সাবধানে করবে। আমাদের পুরো জীবনটা কিন্তু এখনো পড়ে আছে। তোমার বিশ্বাস আছে আমার উপর? আমার পুরো জীবনটাই তো এই বিশ্বাসের ওপর টিকে আছে। বিশ্বাস আমি তোমাকে করি। আমি জানি তুমি যা করবে তা ভেবে চিন্তেই করবে। তাহলে তুমি আমার উপরে বিশ্বাস রাখো। ওদিকে সন্ধ্যা হয়ে আসছে, চলো আজকের মতো ওঠা যাক। আবার আমরা দেখা করব, হ্যাঁ? যদিও তোমাকে ছেড়ে থাকতে বড্ড কষ্ট হয় আমার। কি আর করা যাবে, এই কষ্টের কয়েকটা দিন পার করে দিলে একদিন না একদিন আমরা একসাথে দেখবে সবাই সুখী হতে পারবো। আয় বাবা আয়, তোর মতো একটা যুবক ছেলের দেখছি চোখ মুখ একেবারে শুকিয়ে গেছে। তা হবে না ওই গরিব অবস্থার মধ্যে থাকলে। কি করব কাকু, বাড়িতে এত অভাব, বাবা মার মুখের দিকে তাকাতে পারি না। যতটুকু যা পড়াশোনা শিখেছি তাই দিয়ে এ গ্রামে তো কিছু হয় না, তাই বাবার মুখে তোমার কথা শুনে এলাম তোমার কাছে। ভালো করেছিস। দেখ বাবা, যা বলবো তোকে তাই যদি করতে পারিস তাহলে কিন্তু তোর উন্নতি হবে। তোর বুদ্ধিটা শুধু কাজে লাগাতে হবে। আমাদের গ্রামের এরকম বুদ্ধিমান কেউ তো নেই, আর তুই তো বরাবর অঙ্ক ভালো জানিস, তাই বলছি। হ্যাঁ কাকু, আপনি যা কাজ বলবেন আমি তাই করে দিতে পারবো। খালের ধারে আমরা একটা দোকান খুলছি, তোকে কিছু করতে হবে না, শুধু ওই দোকানের হিসেবপত্র রাখবি তুই। খালের ধারে দোকান? কিন্তু ওখানে তো আমাদের বাড়িটুকু ছাড়া আর কিছু নেই। না, তোদের বাড়ির দিকে নয়, একদম খালের শেষ প্রান্তের দিকে। যাই হোক, সেসব আমার দায়িত্ব। তুই এখন বল, তুই ওই দোকানের হিসেব রাখতে পারবি কিনা। কিসের দোকান হবে কাকু? দেখ, এই গ্রামে তো কোনো ভালো হোটেল নেই, আর তাছাড়া এখানের মানুষ রান্না করতেও জানে না ভালো। তাই আমি শহর থেকে লোক আনিয়ে এখানে একটা হোটেল খুলছি। তবে টাকা পয়সার হিসেব বিশ্বাস করে তো সবাইকে দেওয়া যায় না, তাই ওখানে তুই হিসেব রাখার কাজ করবি। ধন্যবাদ কাকু। গ্রামের সবাই আপনাকে নিয়ে কত নানান রকমের কথা বলে, কিন্তু আপনি মানুষটা যে সত্যি কত ভালো এবং সকলের জন্য কত ভাবেন সেটা তারা এবারে বুঝবে। ওদের কথা ছাড়, তুই বুঝলেই হলো। মানুষ তো ভালো খারাপ মিলিয়েই কথা বলে। 2 পয়সা রোজগার করেছি আমি, কারোর পেটে লাথি মেরে তো নয় যে ভয় পাবো। তুই বরং পরশু থেকে কাজে যোগ দে। ঠিক আছে কাকু, চলি তাহলে। শোন, আরও একটা কথা আছে। এই কাজের একটা গুরুত্বপূর্ণ নিয়ম আছে। কি নিয়ম কাকু? ওখানে যা দেখবি, যা বুঝবি, নিজের মধ্যে গোপন রাখবি। তুই ভালো বুদ্ধিমান ছেলে, তাই আমি আমার গোপন কাজে তোকে লাগাচ্ছি। ওখানের ব্যাপার যদি বাইরে ফাঁস হয়ে যায় তাহলে হয়তো গ্রামের মানুষ আমার সম্বন্ধে যে কথাগুলো বলে সেই কথাগুলো তোর বাবা মার উপরে সত্যি হতে পারে। না না, আমার নিজের কাজ ছেড়ে আমার সময় কোথায় থাকবে যে লোকের ব্যাপারে মাথা গোলাবো? ঠিক বলেছিস, এই তো বুদ্ধিমানের মতো কথা বলেছিস তুই। যখন বাড়ি ফিরে যা, পরশু সকালবেলায় পৌঁছে যাবি। আরে মিঠুন, তুই কি ব্যাপার এখানে এখানে নতুন কাজ করছিস নাকি? আরে এসো এসো জ্যাঠা। হ্যাঁ, হরিপদ কাকা আমাকে দয়া করে তার এই নতুন হোটেলে হিসেব রাখার কাজে লাগিয়েছে। আজকে একেবারে টাটকা মাংসের ঝোল হয়েছে। আমাদের নতুন হোটেল তো একেবারে দাম কম, কিন্তু স্বাদ একেবারে ঝরঝরে পাবে এখানে। এসেছো যখন এক বাটি খেয়েই যাও, সঙ্গে ভাত পাবে। দাম কত করেছিস তোরা? কাকা, আমি দাম ঠিক করবার কে বলো? তবে সস্তা আছে, আর আজকে প্রথম দিন তাই অর্ধেক দাম। নাও, আজকে খেয়েই দেখো না কেমন স্বাদ। আমাদের গ্রামে এরকম রাঁধুনি নেই বলে হরিপদ কাকা শহর থেকে রাঁধুনি নিয়ে এসে রান্না করিয়েছে তার হোটেলে। বাহ, গন্ধটাও তো ভালোই লাগছে। হরিপদকে বিশ্বাস করি না, তবে তুই যখন আছিস তোর প্রতি বিশ্বাস করে খাচ্ছি। হ্যাঁ ও কাকু, তোমাকে বলছি যে কেমন লাগছে গো খেতে? ভালো হয়েছে তো? গ্রামের লোকেদের বলবে তো এই হোটেলের কথা? স্বাদ তো ভালোই হয়েছে, খারাপ লাগছে না খেতে, গরম গরম ভাত দিয়ে। কিন্তু একটু যেন কেমন আষ্টে গন্ধ লাগছে। কাকা, এটা হচ্ছে শহরের একেবারে টাটকা মাংসের ঝোল। শহরের মশলা রান্না করা জিনিস তো, তাই প্রথম প্রথম একটু ওরকম লাগে। প্রতিদিন এসব খাওয়া দাওয়া করতে থাকো, দেখবে অভ্যস্ত হয়ে যাবে। সকাল সকাল কি আমার কোনো কাজ নাই নাকি? কি সমস্যা সবার? আমার কাছে জুটলে কেন এসে তোমরা? বাবু,
আমার মতো এরা সবাই আপনার দোকান থেকে মাংসের ঝোল কিনে খেয়েছিল। তারপর থেকেই শরীরটা কেমন যেন করছিল, কিন্তু কালকে রাত থেকে খুব পেট খারাপ, সবার বমি হচ্ছে। এদের যা হচ্ছে আমারও একই সমস্যা, গা ম্যাচ ম্যাচ করছে, জ্বর জ্বর লাগছে, মাথা ঘুরছে খুব। ফুড পয়জনিং হয়েছে, তাই বলে আমার এখানে এসে হাজির হয়েছো কেন তোমরা? আমি কি ডাক্তার নাকি? চিন্তা করতে হবে না, সব ঠিক হয়ে যাবে। তবে মাংস খাওয়া বন্ধ করবে না, আর ভুলেও ভাববে না যে আমার খাবার খেয়ে তোমাদের এরকম হয়েছে। আমার হোটেলে সব পাশ করা ডাক্তারদের পরামর্শ অনুযায়ী মশলা দেওয়া আছে। তোমরা হাঘরের মতো সারাদিন এদিক ওদিক খাবে আর দোষ হবে আমার নাকি? ডাক্তারবাবুকেও বলুন দয়া করে আমাদের বাঁচাতে। আপনার দোকান থেকে খেয়ে হোক বা না খেয়ে হোক, কিন্তু আমরা তো সবাই এই গ্রামেরই মানুষ। একজন দায়িত্বপূর্ণ মানুষ হিসেবে আপনার তো আমাদের পাশে থাকা উচিত। উফ, গরমের সময় আসছে, শরীর খারাপ হয়েছে, এতে আশ্চর্যের কিছু নেই। আর ডাক্তারদের দেখাবো কি কথা? হ্যাঁ, মাথা পিছু কত খরচ হয় জানো? সবাই 400 টাকা করে দাও, তাহলে ডাক্তার দেখাতে পারি। যাও যাও, আমার এখন কাজ আছে, তোমাদের পেছনে বকবার সময় নেই। ঝর্ণা, দাঁড়াও দাঁড়াও, এইভাবে দৌড়ে দৌড়ে দুপুরবেলা কোথায় যাচ্ছো? ভর দুপুরবেলায় কারোর কিছু হলো নাকি? কথাটা জিজ্ঞেস করতে লজ্জা হচ্ছে না তোমার কমলাদি? তোমাকে তো আমরা এতদিন ভালো মানুষ হিসেবেই জানতাম, কিন্তু তুমিও যে অভাবের তাড়নায় চিটিংবাজি শুরু করবে সেটা তো ভাবতে পারিনি। কি বলছো কি তুমি? চিটিংবাজি করেছি আমি? জীবনে খেতে পাই আর না পাই, কোনোদিন কারোর ক্ষতি করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তাই নাকি? তা এমন ছেলের জন্ম দিয়েছো, সে তো গ্রামের মানুষকে খুন করার জন্য উঠে পড়ে লেগেছে। আর এখন তার টাকাতেই তো তোমাদের সংসার চলছে। তার টাকাতে যখন সংসার চালাচ্ছ, তখন ওই পাপের ধন তুমিও তো খাচ্ছ। আমি বলে দিচ্ছি, ওই টাকা না তোমাদের হজম হবে না। কোন টাকা হজম হবে না? কি বলছো কি তুমি? একটু ভালো করে বুঝিয়ে বলো তো। কি আর বুঝিয়ে বলবো বলো? এখন তো তোমরা খালপাড় থেকে বড় মানুষের সাথে জোট বেঁধেছো। তোমাদের বিরুদ্ধে কিছু কথা বলতে গেলেই হয়তো আমাদেরই মুন্ডু যাবে। তবে তোমাদের ওই পচা মুরগির ঝোলের জন্য যে আমার ছোট ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে, সেই খবরটা তোমার জানা দরকার। পচা মুরগির ঝোল মানে? কেন অত নাটক করার কি আছে? তোমার ছেলে ওই হরিপদবাবুর যে হোটেলের কাজ করছে, ওই হোটেলে শহর থেকে রাতের বেলায় ভাগাড়ের মুরগির মাংস আসে। সেই মাংস দিনের বেলায় কেটে ধুয়ে রান্না করে খাওয়ানো হয় গ্রামের মানুষদের। আমরা বাবুর কাছে নালিশ জানাতে গিয়েছিলাম, আমাদের দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। কি বলছো কি তুমি? পচা মাংস? আমার ছেলে তো কিছু বলেনি। বলেনি কারণ বললে টাকা আসা সংসারে তোমাদের বন্ধ হয়ে যেত, তাই। অথবা বলেছে কি বলেনি আমি কি করে জানবো? হয়তো হয়তো তোমরা সবাই মিলে ষড়যন্ত্র করেই পুরো ব্যাপারটা রচনা করেছো। আমাদের মতো 2-4টে মানুষ মরলে তোমাদের আর কি আসবে যাবে? বিশ্বাস করো ঝর্ণা, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। তোমার থেকেই প্রথম শুনছি এই সব কথা। আচ্ছা, আমি বিশ্বাস করে নিলাম যে তুমি কিচ্ছু জানো না, কিন্তু এখন তো জানলে, জেনে কি করতে পারবে বলো? আমার ছেলেটাকে ভালো করে দিতে পারবে? আমার 10 বছরের বাচ্চাটা সারাটা দিন ধরে বমি করে করে একেবারে মুখটা শুকিয়ে গেছে। ঘরে টাকা নেই ডাক্তার দেখানোর মতো। কি করব এখন আমরা বলতে পারো? বিশ্বাস করে ঝর্ণা, যদি আমার সেই সামর্থ্য থাকতো, তাহলে এক্ষুনি আমি তোমাকে সাহায্য করতাম। তোমাদের মতো লোকেদের সাহায্য নিতেও চাই না আমি। যা আছে কপালে তাই হবে। তুমি নিজের কাজে যাও, আমাকে আমার কাছে যেতে দাও। এখন তোমার সাথে বকবক করার কোনো সময় নেই আমার। তোমার থেকে আমার ছেলের প্রাণের মূল্য অনেক বেশি। কোন সাহসে তুমি আবার আমার সাথে দেখা করতে এসেছো? তোমার কি হয়েছে ফুলমতি? সেই যে সেদিন দেখা হলো, তারপর থেকে তো তুমি আমাকে দেখলেই এড়িয়ে চলো। আমার অপরাধ কোথায় সেটা তো বলো। নিজের অপরাধ তুমি নিজের চোখে দেখতে পারছো না? আমি অপেক্ষা করছিলাম তোমার হয়তো জ্ঞান হবে, কিন্তু আজ দুপুরবেলায় ঝর্ণা কাকিমার কাছে তোমার মায়ের ওই রকম অপমান দেখে আমি আর থাকতে পারিনি। ঝর্ণা কাকিমার এত বড় সাহস, মাকে অপমান করেছে? কি বলেছে আমাকে? কেন, এখন কি তুমি পচা মুরগির ঝোল বিক্রি করার সাথে সাথে গুন্ডামি করাও শুরু করেছো নাকি, ওই শয়তান হরিপদর দলে মিশে? কি বলছো কি তুমি? একটা কথা পরিষ্কার কান খুলে শুনে রাখো, আমি জানি তুমি সব জেনে বুঝেই ওর সাথে যুক্ত আছো।
তোমার অভাব, তোমার কাজের দরকার সব মানছি, কিন্তু তারপরেও যে তুমি অসৎ হয়ে যাবে সেটা আমি কিছুতেই মানতে পারবো না। আমি তোমাকে বিয়ে করে ভাঙা ঘরে থাকতে রাজি, কিন্তু কিন্তু তোমার অসৎভাবে উপার্জন করা টাকা নিয়ে আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। কিন্তু আমি যদি ওর কথা না শুনি তাহলে তো আমার মা আর বাবাকে মেরে ফেলবে। তুমি ভয় পাও বলেই তোমাকে এইভাবে ভয় দেখিয়ে রেখেছে। আমি অত কিছু জানতে চাই না। তুমি যেদিন নিজেকে প্রমাণ করতে পারবে যে তুমি সৎ এবং তুমি ওই কাজ ছেড়ে দিয়েছো, সেদিন তুমি আমার সাথে দেখা করবে। তার আগে নয়, আগে নয়। যদি তুমি সেটা করতে পারো তাহলে পরের বার আমার সামনে আসবে, আর না হলে আমাকে কোনোদিন তোমার এই মুখ দেখাবে না। চলে যাও এখান থেকে। কাকা ভালো আছো? তোমার সাথে বিশেষ দরকারে দেখা করতে এলাম। আমাদের মতো সাধারণ মানুষের ভালো থাকা না থাকায় তোদের কিছু যায় আসে বাবা মিঠুন? তুই যখন পড়াশোনা শিখে বড় হচ্ছিলিস তখন আমাদের গর্ব হচ্ছিল যে গ্রাম থেকে একটা গরিব ঘরের ছেলে উন্নতি হচ্ছে। এবার আমাদের অনেক উপকার হবে, কিন্তু তুই তো আরো বড় শয়তান হলি। হ্যাঁ, সব কিছু জেনেও ওই শয়তানের জন্য সাহায্য করছিস। আজকে আর কতগুলো গ্রামের মানুষ মরতে চলেছে তুই জানিস? আমি নিজের ভুল বুঝতে পেরেছি কাকা, সেই জন্যই আমি তোমার কাছে এসেছি সমাধানের জন্য। আমাকে তুমি রাস্তা দেখাও। আসলে প্রথম দিনেই আমি ভয় পেয়ে গেছিলাম যখন বলেছিল আমার বাবা মার ক্ষতি করে দেবে। আমি ওর কথা না শুনলে, কিন্তু আমি আর পারছি না ওই শয়তানি করতে। হ্যাঁ, যা দেরিতে হলেও তোর বুদ্ধি খুলেছে দেখছি। আমি তো ওই দোকানে খাওয়া বন্ধ করে দিয়েছি, কিন্তু এখন শুনছি যে ওখান থেকে ওই মাংস রান্না করে অনেক দূরে দূরে হোটেলে পাঠাচ্ছে। এবারে ভাব আমাদের গ্রাম ছাড়াও আরও কত মানুষের ক্ষতি হচ্ছে রোজ। হ্যাঁ, তাহলে কি উপায় কাকা? আমি গ্রামের মানুষদের নিয়ে ও বাড়ি ঘেরাও করব। তোকে সাক্ষী দিতে হবে। সাহস আছে তোর? রাজি আছিস? আমি রাজি কাকা। ভেবে বল। এখন হ্যাঁ বলে পরে কিন্তু পিছিয়ে আসা যাবে না। আমি সত্যি কথা বলছি কাকা। ঠিক আছে, তাহলে কালকে দোকান খোলবার আগে ভোরবেলায় চলে আসবি হরিপদর বাড়িতে। কালকে থেকেই বন্ধ হয়ে যাবে পচা মুরগির হোটেল। কি হরিপদ, এবারে বেরিয়ে এসে দেখো, সেদিন তো 5-6 জন লোক এসেছিলাম বলে আমাদেরকে তাড়িয়ে দিয়েছিলে। এবারে তোমার ক্ষমতা আছে গোটা গ্রামের লোকের সামনে নিজের গায়ের জোর দেখাবে? কি, আমি তো বলেছি আমার কিছু করবার নেই। আর তোমাদের যদি এত সমস্যা হয় আমার হোটেলে খাবার নিয়ে, তাহলে ওখানে খেও না। তোমাদের তো কেউ মাথার দিব্যি দেয়নি, আমার হোটেলে খেতেই হবে তোমাদের। হ্যাঁ, কিন্তু তাই বলে এখান থেকে বাইরে রান্না করে পাঠাবে আর আমাদের গ্রামের নাম খারাপ হবে, সেটাও তো চলতে দেওয়া যায় না হরিপদবাবু। দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, তোকে আমি খাইয়ে পড়িয়ে দোকানে রাখলাম আর তুই আমার পেছনে ছুরি মারছিস। তোমরা সবাই শোনো, আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম, কিন্তু আজকে সত্যি বলছি, এই হরিপদ কাকার ভাড়া করা লোকেরা শহর থেকে রোজ রাতে ভাগাড়ের মুরগির মাংস নিয়ে আসে, আর তারপর সেই মাংস সকালবেলায় রান্না করে গ্রামে খাওয়ানো হয় আর বাইরে যায়। ও মেরো না, বাপরে বাপ, আমাকে ক্ষমা করে দাও। তোমাদের ডাক্তার দেখানো দরকার তো আমি সব টাকা তোমাদের দিয়ে দেবো, তোমার যত ইচ্ছে ডাক্তার দেখাও। তোমাদের মতো শয়তানের হাত থেকে ভিক্ষার দরকার নেই আমাদের। এই মুহূর্তে গ্রাম ছেড়ে চলে যাও, না হলে কিন্তু এখানে একটা রক্তারক্তি কাণ্ড ঘটে যাবে। আর না হলে আমি এক্ষুনি পুলিশ ডাকবো। না না, অত ঝামেলা করবার দরকার নেই, আমি চলে যাচ্ছি, তোমরা ভালো করে থাকো। এবারে চলো সবাই, ওই হোটেল ভেঙে গুঁড়িয়ে দিতে হবে আজকে। বাবা, আর একটু মাছের তরকারি দেবো? না রে মা, আর দিতে হবে না। সততার খাবার একটুখানি খেলেই পেট ভরে যায়। আর অসৎ পথে উপার্জন করা ধন যত আনা যায় তত মনে হয় কম পড়ছে। হ্যাঁ, সত্যি রে, একদিন ভাবতাম যে পয়সা হলে মাংসের ঝোল করে খাবো, কিন্তু আজকে বুঝতে পারছি যে সুখের জিনিস হচ্ছে এই সৎ পথে বানানো মাছের ঝোল। আমাদের যতটুকু যা সম্ভব আছে ততটুকু নিয়েই খুশি থাকা ভালো। বাবা ঠিক বলেছে, আমি যদি লোভ না করতাম তাহলে এত বড় সমস্যা হতো না। গ্রামের মানুষেরা ভালো, তাই শেষ পর্যন্ত আমাকে ক্ষমা করে দিয়েছে। ওইসব কথা ছাড়ো। এই ঘটনা না ঘটলে তো ওই শয়তান হরিপদকে গ্রাম থেকে তাড়ানো যেত না। তাই সব কিছু খারাপ জিনিসের একটা ভালো দিক থাকে। আর সব থেকে বড় কথা, আমরা এই ঘটনার মাধ্যমে শিক্ষা নিয়েছি যে পয়সা রোজগারের জন্য কখনো খারাপ মানুষকে ভরসা করতে নেই।
হ্যাঁ ঠিক বলেছ, তবে তুমি যে আমাকে ক্ষমা করে দিয়েছ এতেই আমি খুশি। আচ্ছা, তোমরা বলতে পারবে আমার শাশুড়ি প্রথম কার মাধ্যমে জেনেছিল এই পচা মুরগির মাংসের কথা? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমার মতো বোকামি তোমরা করো না। মনে রাখবে, অভাবে থাকলেও সততা রাখবার চেষ্টা করবে নিজেদের মধ্যে। আর আমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।